সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আমি তোমাদের আজ পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ে নিউটনের বলবিদ্যা থেকে সামান্য কিছু আলোচনা করব। তার আগে আমার পরিচিতি তোমাদের একটু দিই। আমি মোহাম্মদ আবুল কালাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ, হারিশপুর বাজার, মহেশপুর, ঝিনাইদহ। আজকে আমি তোমাদের নিউটনের বলবিদ্যার প্রথমে যে বিষয়টা আসছে বল সম্পর্কে আলোচনা করব। বল কাকে বলে আমরা আসি। বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার আগে আমরা কি কি শিখবো সেটা শিখন ফলটা আমরা দেখে নিই। শিখন ফলে আজকে আমরা বলের সংজ্ঞা শিখবো, বলের বৈশিষ্ট্য শিখবো, বলের প্রকারভেদ শিখবো এবং বলের সমীকরণ শিখবো। প্রথমে আসি আমরা বলের সংজ্ঞাটা শিখি। বলের সংজ্ঞা হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। এখন বলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। বলের এক নম্বর বৈশিষ্ট্য, বলের দিক আছে, অর্থাৎ এটি ভেক্টর রাশি, অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করি বস্তুটি সেদিকেই যায়, অর্থাৎ এজন্য বল হচ্ছে ভেক্টর রাশি। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বল জোড়ায় জোড়ায় কাজ করে, অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা এটা দিতে পারি, যখন একটি বোলার বল করে, ক্রিকেট বোলার বল করে, তখন ব্যাটসম্যান বলটির উপর আঘাত করে। এক্ষেত্রে বল ব্যাটকে আঘাত করে, অপরদিকে বলও ব্যাটের উপর আঘাত করে, এই জন্য বল জোড়ায় জোড়ায় কাজ করে। বল বস্তুর বিকৃতি ঘটায়, অর্থাৎ যদি করিম রহিমকে একটু ঘুষি মারে তাহলে তার একটু দাগ পড়ে যায়, সেক্ষেত্রে তার যে আগে চেহারা ছিল চেহারাটা বিকৃতি হয়ে গেল, এই জন্য বল বস্তুর বিকৃতি ঘটাতে পারে। আবার চতুর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে বল বস্তু ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ বস্তুর বিকৃতির হারকে আমরা ত্বরণ বলি। ত্বরণ বল বস্তু ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ কোনো আমরা যেমন যখন সাইকেল চালাতে যাই তখন একবারে কিন্তু সাইকেলটা দ্রুত বেগে সামনের দিকে যায়, আস্তে আস্তে করে সাইকেলের গতিটা বেড়ে যায়। এটা হচ্ছে এইভাবে বল বস্তু ত্বরণ সৃষ্টি করে। এখন আমরা মৌলিক বল সম্পর্কে আলোচনা। মৌলিক বল সংজ্ঞাটা আমরা দেখে নিই। যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্যান্য বল, এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে। মৌলিক বল হচ্ছে চার প্রকার। মৌলিক বল চার প্রকার। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখন আমরা মহাকর্ষ বল সম্পর্কে একটু আলোচনা করি। মহাকর্ষ বল কাকে বলে আগে জেনে নেই।
ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। অর্থাৎ মহাকর্ষ বল বস্তুর ভরের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বস্তুর ভর যদি বেশি হয় তাহলে বলের মান বেশি হবে, আর যদি বস্তুদ্বয় ছোট হয় তাহলে মহাকর্ষ বলের মান কম হবে। আর একটা জিনিসের উপর মহাকর্ষ বল নির্ভর করে, সেটা হচ্ছে দূরত্ব। অর্থাৎ দূরত্ব যদি কম হয় তাহলে মহাকর্ষ বলের মান বেশি হবে, আর যদি দূরত্ব বেশি হয় তাহলে মহাকর্ষ বলের মান কম হবে। মহাকর্ষ বলের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন এই মহাকর্ষ বলের বৈশিষ্ট্য দিকে একটু খেয়াল করি। এই বলের পাল্লা অসীম। এই বলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ মহাকর্ষ বলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। কোনো বস্তুর ওজন হচ্ছে এই বলের ফলশ্রুতি। এই বল একটি সার্বজনীন বল। চারটি যে মৌলিক বল আছে, এই চারটি মৌলিক বলের মধ্যে এই বলটি সবচেয়ে দুর্বলতম। এই বল সর্বদা আকর্ষণধর্মী। এরপরে এর আপেক্ষিক সবলতা সবল নিউক্লিয় বলের সাপেক্ষে 10⁻⁻41, মহাকর্ষ বলের মান যখন 1। এ বলের বাহক কণা গ্র্যাভিটন। গ্র্যাভিটন কণা সম্পর্কে এখনো বিজ্ঞানীরা তেমন কোনো ধারণা লাভ করতে পারেনি। মহাকর্ষ বল আসলে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘূর্ণন বা অন্যান্য কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন, এই সব কিছুর ঘূর্ণন এই বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহপুঞ্জ এগুলো তৈরিতেও এই বলের ভূমিকা অপরিসীম। এরপরে আসো তাড়িৎ-চৌম্বক বল সম্পর্কে আমরা আলোচনা করি। দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎ-চৌম্বক বল বলে। তাহলে এখানে কণা দুটো কি হতে হবে? চার্জিত হতে হবে। চার্জিত, যখন দুটি চার্জিত কণা স্থির অবস্থায় থাকে তখন তাদের মধ্যে স্থির তড়িৎ বল কাজ করে, কিন্তু চার্জদ্বয় যখন গতিশীল হয়, চালিত বস্তুদ্বয় যখন গতিশীল হয় তখন তাদের মধ্যে চৌম্বক বল কাজ করে। এই জন্যই তড়িৎ বল এবং চৌম্বক বল একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া আর একটা কল্পনা করা যায় না। তাড়িৎ চৌম্বক বলের বৈশিষ্ট্য আমরা একটু দেখি। এ বলের পাল্লা অসীম। এ বলের ক্রিয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাড়িৎ চৌম্বক বল মহাকর্ষ বলের চেয়ে বেশি শক্তিশালী। এই বল আকর্ষণধর্মী ও বিকর্ষণধর্মী হতে পারে। আপেক্ষিক সবলতা সবল নিউক্লিয়াস বলের সাপেক্ষে 10⁻⁻2 এবং মহাকর্ষ বলের সাপেক্ষে 10⁻39। এই বলের বাহক কণা হচ্ছে ফোটন। তাড়িৎ চৌম্বক বলের কারণে সকল আণবিক এবং পারমাণবিক ঘটনাগুলো এই বলের জন্য দায়ী। এই বলের জন্য দায়ী। এই বলের জন্য পরমাণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়া এই বলের কারণে সংঘটিত হয়। এই গেল তাড়িৎ চৌম্বকীয় বল। এরপরে আমরা দেখি পরের বলটা সম্পর্কে জেনে নিই। পরের বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহকে যে শক্তিশালী বল একত্রে আবদ্ধ রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে। এই পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহ বলতে আমরা কি বুঝি? নিউক্লিয় উপাদান হচ্ছে পরমাণুর মধ্যে থাকে তাহলে প্রোটন এবং নিউট্রন নিউট্রাল অবস্থায়। এই দুটো উপাদানকে যে বল দ্বারা আবিষ্ট করে রাখে সেইটার নামে হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন একটু জানি। এ বলের বৈশিষ্ট্য হচ্ছে এ বলের পাল্লা অত্যন্ত কম, প্রায় নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমতুল্য, অর্থাৎ 10⁻15 মিটার। এটি আধান নিরপেক্ষ
এটি সমানভাবে প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন এবং প্রোটন নিউট্রনের মধ্যে কার্যকর। চারটি মৌলিক বলের মধ্যে এ বল সবচেয়ে শক্তিশালী। তড়িৎচুম্বকীয় বলের চেয়ে এ বল 100 গুণ বেশি শক্তিশালী। আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে 10 টু দি পাওয়ার 41, যখন সবল নিউক্লিয় বলের মান 1। এই বলের বাহক কণা হচ্ছে গ্লুয়ন। এখানে তোমাদের একটা প্রশ্ন সবসময় আসে, মৌলিক বলের মধ্যে কোন বলটি সবচেয়ে বেশি শক্তিশালী? এই প্রশ্নটা অনেকবারই আসে। এই বলটা হচ্ছে তাহলে সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে কোন বলটি দুর্বলতম? এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এটা মনে রাখতে হবে। এরপরে দেখো, এরপরে যে বলটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে বলের সংজ্ঞাটা আমরা জেনে নিই। যে স্বল্প পাল্লা ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতা ঘটায়, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। দুর্বল নিউক্লিয় বলের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো এখন জানি। এই বলের পাল্লা অত্যন্ত কম, প্রায় 10 টু দি পাওয়ার -16 মিটার। এই বল মহাকর্ষ বলের তুলনায় অত্যন্ত দুর্বল নয়। এই বল মহাকর্ষ বলের তুলনায় অত দুর্বল নয়, তবে তড়িৎচুম্বকীয় বল ও সবল নিউক্লিয় বলের তুলনায় দুর্বল। আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে 10 টু দি পাওয়ার 13 এবং সবল নিউক্লিয় বলের সাপেক্ষে 10 টু দি পাওয়ার -11। এই বলের বাহক কণা হচ্ছে WH বোসন ও গেজ বোসন। তাহলে এই হলো মোটামুটি তোমাদের মৌলিক বল সম্পর্কে আলোচনা। এখন আসি তোমাদের বলের সমীকরণ। এখন আমরা নিউটনের দ্বিতীয় সমীকরণ থেকে এটা জানি, F = ma, অর্থাৎ এখানে F হচ্ছে বল আর m হচ্ছে ভর এবং a হচ্ছে ত্বরণ। বলের সংজ্ঞাটা তোমরা এর আগে আমি তোমাদের বলেছি। বলের সংজ্ঞা হচ্ছে যা স্থির বস্তুর প্রক্রিয়া করে তাকে গতিশীল পরিমাপ করতে চাই, বা গতিশীল বস্তুর প্রক্রিয়া করে গতির পরিবর্তন পরিমাপ করতে চাই, তাকে বল বলে। আর তাহলে ভর কাকে বলে? বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণকে তার ভর বলে। আর ত্বরণের সংজ্ঞাটাও সাথে সাথে জেনে রাখতে হবে। ত্বরণ হচ্ছে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এখানে টোটালি সমীকরণটা পেয়ে গেলাম, F = ma। এখন তাহলে আমরা বাংলায় এটা বলতে পারি বল সমান তাহলে ভর ইনটু ত্বরণ। এখন তাহলে এরপরে আমরা আসি নিউটনের গতিসূত্র সম্পর্কে একটু আলোচনা করি। 1686 সালে নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে নিউটন তার গতির তিনটে সমীকরণ বর্ণনা করেন। এই তিনটি সমীকরণ বল আর ভরের মধ্যে বল ভর বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আজকে তাহলে এই গতির তিনটে সমীকরণ আজকে বলে আজকে ক্লাস শেষ করি। গতির তিনটে সমীকরণ হচ্ছে, বাইরে থেকে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরপথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এরপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। আর বস্তুর প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় ল। এখন আজকে এই পর্যন্ত শেষ করছি। সামনের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।